হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নবম শ্রেণীর জন্য একটা নতুন চ্যাপ্টার নিয়ে। নতুন চ্যাপ্টার ঠিক নয়, এটা আমরা আগেই শুরু করেছি। এর আগে পঞ্চম অধ্যায়ের 20 শতকে ইউরোপ, এটা আমরা আলোচনা শুরু করেছি। এর আগে আমরা আলোচনা করেছিলাম রুশ বিপ্লব এবং তার প্রভাব। কেমন? আমরা আজকে আলোচনা করব তার পরবর্তী যেটা রয়েছে তোমাদের সিলেবাস অনুযায়ী, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ ও তার ফলাফল। অর্থাৎ আমাদের আজকের পাঠ প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ ও তার ফলাফল। আমরা প্রথমে আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ। প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ মানে হচ্ছে যুদ্ধটা কিভাবে শুরু হলো, কোন দেশ কখন কিভাবে যুদ্ধটা করলো, অর্থাৎ যুদ্ধটা কিভাবে এগিয়ে যাচ্ছে। কেমন? আমরা সেই বিষয়ের আলোচনাটা আজকে করব। তো এসো আমরা শুরু করি। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914-তে। 1914-তে 28শে জুলাই। 1914-তে 28শে জুলাই। কেমন? তো এই বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, আমরা এর আগে যে আলোচনা করেছিলাম সেই আলোচনাতে তোমরা দেখেছো যে সার্বিয়াতে অস্ট্রিয়ার যুবরাজ এবং যুবরানী বেড়াতে এসেছিলেন 1914 সালের 28শে জুন। সেই দিন একজন সন্ত্রাসবাদী, অর্থাৎ তিনি ছিলেন ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ এর সদস্য ন্যাভরিলো প্রিন্সেস, তিনি অস্ট্রিয়ার যুবরাজ এবং যুবরানীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেন। তার পরিপ্রেক্ষিতে অস্ট্রিয়া সার্বিয়াকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছিল এবং সার্বিয়াকে একটি চরমপত্র দিয়েছিল। সেই চরমপত্র দিয়ে সে তাকে 48 ঘন্টা সময় দিয়েছিল। সার্বিয়া ওই চরমপত্রের বেশ কিছু দাবি মেনেছিল, আর সেই দাবিগুলো মানতে পারেনি, যে দাবিগুলো মানলে একটা দেশ হিসেবে তার সার্বভৌমত্ব নষ্ট হয়। আর রাশিয়া তখন প্রস্তাব দিয়েছিল যে ওই দাবিগুলি নিয়ে, যে দাবিগুলো সে মানেনি, সার্বিয়া মানেনি, সেই দাবিগুলো নিয়ে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকা হোক। অস্ট্রিয়া কোনো কথা শোনেনি। অস্ট্রিয়া কি করলো? 1914-র 28শে জুলাই সার্বিয়াকে আক্রমণ করে বসলো। কেমন? তাহলে শুরু হয়ে গেল একটা যুদ্ধ, সার্বিয়া আর অস্ট্রিয়ার মধ্যে যুদ্ধ। এটা একটা আঞ্চলিক যুদ্ধ ছিল। কেমন? তোমরা একটু দেখো এই মানচিত্রটা একটু দেখলে তোমরা কিন্তু মানচিত্রের অবস্থানটা যদি দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে যে যুদ্ধটা কোথায় কিভাবে হচ্ছে, জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হবে। দেখো, এটা হচ্ছে জার্মানি, এটা রাশিয়া। রাশিয়া একটা বিশাল বড় দেশ, এইদিকে একটা বিশাল বড় অঞ্চল আছে রাশিয়ার। কেমন? জার্মানি, রাশিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, এইটা ইংল্যান্ড। এইখানে কিন্তু এখানে আছে উত্তর সাগর, আর এইদিকে এখানে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর, এইটা জুড়ে আটলান্টিক মহাসাগর। আচ্ছা, এটা ইংল্যান্ড, এটা পর্তুগাল, এটা স্পেন, ফ্রান্স। নিচে আছে ভূমধ্যসাগর, তার নিচে যদি যাও সেখানে দেখবে মানচিত্রে তোমরা ওখানে আফ্রিকা মহাদেশ আছে। কেমন? তো এই অস্ট্রিয়া হাঙ্গেরি, তার নিচে সার্বিয়া। এই সেই সার্বিয়া যে সার্বিয়াকে নিয়ে প্রথম বিশ্বযুদ্ধের শুরু। এখানে বুলগেরিয়া, রোমানিয়া, এখানে তুরস্ক সাম্রাজ্য, এই হলো গ্রিস। এই হচ্ছে মোটামুটি ইউরোপের যুদ্ধে জড়িত দেশগুলোর একটা মানচিত্র। কেমন? তো আমরা দেখি যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বারা শুরু হচ্ছে 1914-তে 28শে জুলাই, যখন অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করছে। এটা ছিল একটা আঞ্চলিক যুদ্ধ। কেমন? তো এই আঞ্চলিক যুদ্ধটা কিভাবে একটা বিশ্বযুদ্ধে পরিণত হলো, অর্থাৎ এই যুদ্ধে ইউরোপের সমস্ত দেশগুলো তো বটেই,
তার পরবর্তীকালে এশিয়ার দেশ, আফ্রিকার দেশ, আমেরিকা সবাই জড়িয়ে পড়লো এই যুদ্ধে। তো এই যুদ্ধটা যখন শুরু হলো তখন আমরা একটু দেখে নিই যে দুটো দলে, গোটা পৃথিবী দুটো শিবিরে বা দুটো দলে ভাগ হয়ে গেল। সেই দুটো দলে কারা কারা ছিল দেখো, এটা মিত্র শক্তি, আর এদিকে আছে অক্ষ শক্তি বা কেন্দ্রীয় শক্তি। অক্ষ শক্তি বা কেন্দ্রীয় শক্তি, এটাকে অক্ষ শক্তি বলতে পারি, কেন্দ্রীয় শক্তি বলতে পারি। আরেকটা ছিল, সেটা হচ্ছে নিরপেক্ষ দেশ। কতগুলো দেশ ছিল নিরপেক্ষ, তারা যুদ্ধের এপক্ষেও ছিল না, ওপক্ষেও ছিল না। তাহলে আমরা দেখি মিত্রপক্ষে কারা ছিল। ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, চীন, জাপান, রোমানিয়া, পর্তুগাল, আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, চীন, জাপান, রোমানিয়া, পর্তুগাল, আমেরিকা যুক্তরাষ্ট্র। আর অক্ষ শক্তিতে ছিল অস্ট্রিয়া, জার্মানি, তুরস্ক আর বুলগেরিয়া। নিরপেক্ষ দেশ কারা কারা ছিল? স্পেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র। তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, আবার এখানে কেন আছে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হচ্ছে ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, স্পেন, সুইজারল্যান্ড এরা সবাই নিরপেক্ষ ছিল, কিন্তু পরের দিকে ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই নিরপেক্ষতা ভেঙে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর বেলজিয়াম তো এমনিতেই জড়িয়ে পড়েছিল নিজের ইচ্ছে ছাড়াই। তো এইগুলো আমরা পরপর ঘটনাক্রমে পরপর এগুলোকে আমরা দেখি কেমন কিভাবে এটা হচ্ছে। তাহলে আমরা আবার ফিরে যাচ্ছি যে 1900 এবং ইংল্যান্ড কিছুতেই জার্মানিকে আটকাতে পারছে না। ঠিক এই সময় অংশগ্রহণ করলো আমেরিকা যুক্তরাষ্ট্র। এই সময় মাঠে নামলো আমেরিকা যুক্তরাষ্ট্র, অর্থাৎ এই সময় আমেরিকা যুক্তরাষ্ট্র এই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছে। তা হঠাৎ করে আমেরিকা কেন প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলো? তার পেছনে কতগুলো কারণ রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এই জার্মানি তাদের যে সাবমেরিন ছিল বা ডুবোজাহাজ ছিল, সেই ডুবোজাহাজ দিয়ে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাহাজকে মাঝ সমুদ্রে ডুবিয়ে ফেলছিল। শুধু তাই নয়, আমেরিকা থেকে যে সমস্ত জাহাজ ইংল্যান্ডে আসছিল যুদ্ধাস্ত্র নিয়ে, খাবার নিয়ে, সেই জাহাজগুলোকে পর্যন্ত জার্মানির সাবমেরিন মাঝ সমুদ্রে ডুবিয়ে দিচ্ছিল। এমনকি যাত্রীবাহী জাহাজ পর্যন্ত, আমেরিকার যাত্রীবাহী জাহাজকে পর্যন্ত জার্মানির সাবমেরিনগুলি ডুবিয়ে দিচ্ছিল। ফলে আমেরিকার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমেরিকার ধৈর্য ধরতে পারেনি। তখন আমেরিকা কি করলো? ইংল্যান্ড, ফ্রান্স অর্থাৎ এই মিত্র শক্তিকে সে প্রচুর ঋণ দিল, অস্ত্র দিল, অর্থ দিল এবং সমস্ত সহযোগিতা করলো এবং নিজেও যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। এর ফলে দেখা যাচ্ছে যে যুদ্ধের গতি সম্পূর্ণভাবে পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে। আগে যুদ্ধ ছিল অস্ত্র জার্মানির অনুকূলে অর্থাৎ অক্ষশক্তির অনুকূলে, এখন আমেরিকা যোগ দেওয়ার ফলে সেই যুদ্ধের গতি পাল্টে গেল। যুদ্ধ এখন চলে গেল মিত্র শক্তির অনুকূলে এবং তারা পূর্ণ ক্ষমতা নিয়ে তারা আমেরিকার সহযোগিতায় অস্ট্রো জার্মান জোটের বিপক্ষে তারা পূর্ণ ক্ষমতা নিয়ে ঝাঁপিয়ে পড়লো। এবং দেখা যাচ্ছে যে একে একে এর ফলে অস্ট্রিয়া পরাজয় স্বীকার করছে, তুরস্ক পরাজয় স্বীকার করছে, বুলগেরিয়া পরাজয় স্বীকার করছে। অর্থাৎ অস্ট্রিয়া, তুরস্ক, বুলগেরিয়া এরা সবাই হেরে যাচ্ছে, যেহেতু আমেরিকা এই প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে। এবং শেষ পর্যন্ত জার্মানিতে দেখা দিচ্ছে একটা প্রবল বিক্ষোভ। এই জার্মানির মধ্যে জার্মান জনগণ প্রচন্ড বিক্ষোভ করছে। সেই বিক্ষোভের ফলে সেই সময় জার্মানির যিনি কাইজার দ্বিতীয় উইলিয়াম ছিলেন, যিনি প্রধানত যুদ্ধ বাঁধানোর জন্য দায়ী ছিলেন, সেই জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম তিনি পালিয়ে চলে গেলেন হল্যান্ডে আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য তিনি হল্যান্ডে পালিয়ে চলে গেলেন। ফলে জার্মানিতে তখন একটা অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো। একটা প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত
জার্মানিতে। এই যে জার্মানিতে কাইজার দ্বিতীয় উইলিয়াম পালিয়ে যাওয়ার ফলে সেখানে একটা নতুন অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো। সেই অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার তখন এই মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করলো। সেটা হলো 1918 সালের 11ই নভেম্বর। ফলে আমরা দেখলাম যে 1918 সালের 11ই নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হলো। যখন জার্মানির প্রজাতান্ত্রিক সরকার 1918 এর 11ই নভেম্বর মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করলো, তখন এই যুদ্ধ সমাপ্ত হলো। তাহলে এই যুদ্ধ চলেছিল কত থেকে কত? 1914 28 জুলাই শুরু হলো আর শেষ হলো 1918-তে। তাহলে 4 বছর এই যুদ্ধ চললো। 4 বছর, কেমন? 4 বছর এই যুদ্ধ স্থায়ী হয়েছিল। তা এই হচ্ছে এই প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ। আমরা একটুখানি এই সঙ্গে এই প্রথম বিশ্বযুদ্ধের যে গতি প্রকৃতি সেটা একটুখানি বলিনি এই প্রসঙ্গে। তো এই যুদ্ধটা হচ্ছিল একটা সর্বাত্মক যুদ্ধ। জলে, স্থলে, অন্তরিক্ষে এই যুদ্ধটা হয়েছে। এই যুদ্ধে পৃথিবীর সমস্ত দেশই প্রায় কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। এই যুদ্ধে বিজ্ঞানকে, প্রযুক্তিকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যুদ্ধের ক্ষেত্রে এইরকম কিন্তু ইতিপূর্বে আর কখনো হয়নি, কেমন? আর এই যুদ্ধে ব্যবহার করা হয়েছিল ভারী বিমান, ট্যাঙ্কার, যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, উড়োজাহাজ। উড়োজাহাজ থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে, বিষাক্ত গ্যাস ব্যবহার করা হয়েছে, এমনকি জীবাণু ব্যবহার করা হয়েছে। রোগের জীবাণু, শত্রুপক্ষকে দমন করার জন্য রোগের জীবাণু পর্যন্ত ব্যবহার করা হয়েছে এই বিশ্বব্যাপী বিশ্বযুদ্ধে। তবে এই যুদ্ধ যখন হয়েছিল দেখা গেছে যে প্রত্যেকটা দেশের জনগণ কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে তারা কিন্তু তাদের দেশের সরকারের পাশে দাঁড়িয়েছিল, কেমন? তাহলে এই হলো আমাদের আজকের আলোচনা। আমরা এর পরে আলোচনা করব এই বিশ্বযুদ্ধের ফলাফল বা প্রভাব। আজকে এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে, উপকার পেয়ে থাকো এর দ্বারা, তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্টস করো। আর যদি নতুন আজকে দেখে থাকো, যে আজকে প্রথম এটা খুলে দেখলে কেউ আমার এই চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী ভিডিওগুলো যাতে সবার আগে তুমি দেখতে পাও, কেমন? আজ তাহলে শেষ করি এখানে। ভালো থেকো সবাই।